লাউ গাছের কি সুন্দর ফল ধরেছে দেখুন, অর্থাৎ লাউ ধরেছে, লাউয়ের গুটি এসছে। এই যে লাউয়ের গুটি এসছে আর অনেকের আসছে না, গাছ সরু লিগলিকে হয়ে যাচ্ছে, বলছেন যে ফল তো দূরস্থ, গাছ বড় করতে পারছি না। লাউ গাছ নিয়ে দেখা যাচ্ছে যে নতুন চারা যারা লাগিয়েছেন বা দানা থেকে চারা তৈরি করেছেন, নানান অসুবিধার মধ্যে তারা পড়ছেন যে লাউ গাছ বড় হচ্ছে না, লাউ গাছের কি খাবার দেবো, লাউ গাছের গুটি ধরছে সেগুলো ঝরে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে লাউ গাছ বাড়ছে না, সরু লিগলিকে হয়ে কয়েক প্রায় মাসের কারণ বা 15 দিন বা 2 মাস হয়ে গেল, গাছের কোনো গ্রোথ নেই। অর্থাৎ দেখা যাচ্ছে যে লাউ গাছ নিয়ে নানান কিছু অসুবিধা কিন্তু আপনারা ফেস করছেন। জাস্ট সেই বিষয় নিয়ে লাউ গাছ কেন বাড়ছে না, লাউ গাছ কীভাবে লাগাবেন, বা কেউ লাউ গাছ লাগানোর পরে কেন তাদের গ্রোথ নেই এবং ফল ধরার পর ফলগুলো কেন ঝরে যাচ্ছে, সব বিষয় নিয়ে পুঙ্খানু এই ভিডিওতেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ লাউ গাছের গুরুত্বপূর্ণ টিপস আপনারা কিন্তু ফলো করবেন, কারণ শীতকাল বা বর্ষাকাল বা গরমকালের লাউ গাছ কিন্তু শত সবজির মধ্যেও কিন্তু লাউ আমাদের একটা কিন্তু অসাধারণ একটা সবজি, এবং সেটা সবার ফেভারিট সবজি। যাই হোক, এই যে লাউ গাছ যখন আমরা লাগাই, আগে মাটিটাকে তৈরি করতে সুন্দরভাবে, যে জায়গাটাকে বলি যে ধরুন আপনি গ্রো ব্যাগে করুন বা পটে করুন বা বেডে করুন বা যেখানেই যাই করুন না কেন, যেমন আমরা দেখেছেন যে এই বেডে রয়েছে, তাহলে এই বেডের এই জায়গাটাকে আগে কিন্তু সুন্দর করে মাটিটাকে তৈরি করে নিতে হয়। মাটির মধ্যে কিন্তু ফসফেট, পটাশ এটা কিন্তু এসেন্সিয়াল। জৈব খাবার তো থাকবেই, আপনি যদি সম্পূর্ণ জৈবিকভাবে যদি করে থাকেন তাহলে জৈবিক খাবার আপনার মধ্যে তো থাকবেই, সেটা নিয়ে তো কোনো নিঃসন্দেহে বলা যেতে পারে। তার মধ্যে গোবর কম হতে পারে, আপনার ভার্মি কম্পোস্ট হতে পারে, বা কিচেন কম্পোস্ট হতে পারে, বা আদার্স নিমখোল, সর্ষের খোল, এইগুলো দিয়ে মাটিটাকে যেমন করে যে যত সুন্দর করে প্রস্তুত করতে পারবেন, তার গাছ কিন্তু গ্রোথ কিন্তু সেইরকম ধরনের লেভেলের কিন্তু হবে। আর তার আগে বলি, প্রত্যেকটা মাটি খুব সুন্দর করে শুকিয়ে নিতে হয়। সুন্দর করে শুকিয়ে নেওয়ার পরে তার সাথে যে জিনিসগুলোকে মেশাতে হয়, অর্থাৎ যে খাবারগুলো মেশানোর চিন্তাভাবনা করছেন সেইগুলো মেশাতে হয়। এবং লাউ গাছের ক্ষেত্রে কিন্তু পটাশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যদি পটাশ, যদি বায়ো পটাশ আমরা দিই, যদি বায়োবিকভাবে অর্গানিক পদ্ধতি করি, তাহলে বায়ো পটাশ দিতে পারি। আবার পাকা কলার খোসা এগুলোকে ডাস্ট করে, শুকনো করে ডাস্ট করে সেগুলোকে দিতে পারি, অথবা পাকা কলা চটকে নিয়ে, অর্থাৎ পচে গেছে যে কলা ফেলে দেওয়া, খেতে পাচ্ছি না, বাজার থেকে 10 টাকা 20 টাকা করে কিনে নিয়ে আসুন, সেগুলো 2 দিন 4 দিন জলে ভিজিয়ে রাখুন, পচিয়ে নিয়ে সেগুলো গাছের গোড়ায় নিয়মিত দিতে থাকুন, অর্থাৎ প্রতিদিন নয়, সেটাকে দেখা যাচ্ছে যে আপনি সপ্তাহে 1বার কি 2বার বা 3বার আপনি দিতে পারেন। তো যাই হোক, এইভাবে প্রাথমিক পরিচর্যা করতে হয়। এইবারে লাউ গাছ বাড়ানোর জন্য প্রথম অবস্থায় মাটিতে আপনি কেমন ধরনের সার দিয়েছেন তার উপরে কিন্তু, এবং মাটিটাকে কেমন প্রস্তুত করেছেন তার উপরে কিন্তু নির্ভর করছে। তাই প্রথম অবস্থাতে মাটি তৈরি করতে গেলে যে জিনিসগুলোকে দিতে হবে, আবার করে রিপিট করছি একটাবার, যে মাটিগুলোকে সুন্দরভাবে প্রস্তুত করুন, তার সাথে দিয়ে দিন গোবর বা ভার্মি কম্পোস্ট, বা আপনার সাথে সাথে যে কম্পোস্ট আছে বাড়িতে সেই কম্পোস্ট সুন্দর করে গাছে প্রয়োগ করুন। আর তার সাথে থাকবে সর্ষের খোল, নিমখোল, ফসফেট, পটাশ, এটা কিন্তু অবশ্যই থাকবে। সেটা বায়ো পটাশ হতে পারে, লাল পটাশ হতে পারে, এটা কিন্তু অবশ্যই থাকবে। এইবার মাটি প্রস্তুত হয়ে গেল, চারা কিনে আনুন। এই মুহূর্তে দানা দিয়ে সেই চারা তৈরি হবে, অর্থাৎ দানা থেকে চারা তৈরি হবে, সেই গাছের ফল খাবেন, সেটা কিন্তু অনেকটা দূরস্থ। অর্থাৎ বাজার থেকে চারা কিনে আনুন, ভালো নার্সারি থেকে চারা কিনে এনে সেই চারা রোপণ করুন, এবং এইরকমভাবে মাটি তৈরি করে তারপরে, এবার অনেকে রোপণ করেছেন, বলছেন যে রোপণ করেছি 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, গাছে খাবার দিচ্ছি কিন্তু গাছের কোনো গ্রোথ নেই। একটা জিনিস খেয়াল করুন, যে মাটিতে বসিয়েছেন সেই মাটিটা সম্পূর্ণ ভিজে মাটি ছিল কিনা। শুকনো মাটিতে যদি জল দেওয়ার পরে, খাবার দেওয়ার পরে গাছ যদি বসানো হয়, একটা মৃত গাছ কিন্তু বেড়ে ওঠে। আর আপনার সুস্থ সবল একটা গাছ কেন বাড়ছে না, অর্থাৎ মাটির কোনো ডিফেক্ট আপনার কিন্তু হয়ে রয়েছে প্রস্তুতকালে, অর্থাৎ সেই দিকে আপনি কিন্তু নজর দেননি। তাড়াতাড়ি করে চারা বসিয়ে দিলেই
মনে করছেন যে আমার লাউ গাছ বড় হয়ে যাবে, খাবারটা কিন্তু আমি দেব এবং গাছ বড় হয়ে যাবে, লাউ ধরবে, আমি তুলে খাবো, রান্না করব, এইটাই হচ্ছে চিন্তাধারা। কিন্তু না, লাউ গাছ কিন্তু একটা সূক্ষ্ম গাছ। এই লাউ গাছের যে পুঙ্খানুপুঙ্খানু পরপর স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়। অর্থাৎ একটা চারা লাগালেন, ধরুন এই চারাটা লাগানোর পর এখান থেকে 2 ফুট উঁচু হয়ে গেছে, এইবার লাউয়ের চারাটাকে সুন্দর করে একটা দড়ি দিয়ে হোক বা লাঠি দিয়ে হোক সেটাকে ভাড়ায় যেখানে তুলবেন সেই জায়গায় আস্তে আস্তে তোলার চেষ্টা করুন, বেঁধে দিন এবং এর ডগাগুলোকে ছোট্ট করে পিঞ্চিং করে দিন। তাহলে ডগাগুলোকে যখন আপনি পিঞ্চিং করে দেবেন তখন দেখবেন যে ও আস্তে আস্তে কিন্তু নতুন করে পাতার ডগার থেকে নতুন করে ডগা বেরোতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে গাছটা কিন্তু ঝোপালো হতে থাকবে। এইভাবে 2-4 বার পিঞ্চিং করলেই, ডগা কেটে দিলেই আপনার একদম কিন্তু ঝোপালো গাছ তৈরি হয়ে গেল। এই যে গাছটা তৈরি হয়ে গেল, এইবার কি করতে হবে, এইবার কিন্তু মাঝে মধ্যে আপনাকে কিন্তু ইনসেকটিসাইডস অর্থাৎ ছোটো ছোটো পোকা যেগুলো লাগে সেই পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য ইনসেকটিসাইডস, পেস্টিসাইড আপনাকে কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হয়। আর সেই সাথে সাথে আপনাকে মাঝে মধ্যে একবার ফাঙ্গিসাইডও স্প্রে করে নিতে হয়, তাহলে লাউ গাছ কিন্তু সুন্দরভাবে তরতাজা হয়ে ওঠে। আর যাদের ধরুন এইরকম গুটি এসছে, লাউয়ের গুটি ধরেছে, লাউয়ের গুটি থাকছে না, পচে যাচ্ছে, অর্থাৎ এই লাউয়ের গুটি পচে যাওয়ার তারও একটা কিন্তু কারণ আছে। সন্ধ্যাবেলা যে হোয়াইট ফ্লাই, যে সাদা মাছি, এই মাছি কিন্তু আমাদেরকে ওই সূক্ষ্ম ফলের গায়ে কিন্তু বসে তাদের রস খাওয়ার জন্যে। আর এইটা করতে গিয়েই সে কি করে, ওই হুলটা যখন সে ফুটিয়ে দিল, ওর মধ্যে দেখবেন একটা জায়গায় ছোট্ট একটা কালো দাগ হয়েছে এবং সেখান থেকেই বা বোঁটার কাছে কালো দাগ হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে কালো হতে হতেই পচে গেল, ফলটা নষ্ট হয়ে গেল। অর্থাৎ ওর মধ্যে ওর যে লালা ঢুকে গেল, রসটা ঢুকে গেল ওই ফ্লাই সাদা মাছির, ওখান থেকে কিন্তু ওর ভাইরাসটা কিন্তু ঢুকে গেল, ওর মধ্যে কিন্তু বাসা বেঁধে গেল, ফলটাকে ঝরিয়ে দিল। এই জন্যে সন্ধ্যের বেলায় আপনাকে কিন্তু হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু পেস্টিসাইড আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গাছের ফাঙ্গাস অ্যাটাক করে। আর গাছের ফাঙ্গাস অ্যাটাক করে কোথায়, গোড়াতে করে। আর গোড়ার সেইটা গিয়ে ফলে কিন্তু সেই জায়গায় কিন্তু তার প্রতিফলনটা ঘটে। তাই গোড়াতে সবসময়ের জন্যে কিন্তু ময়েশ্চার যেমন রাখবেন লাউ গাছের ক্ষেত্রে, আর ময়েশ্চার রাখার সাথে সাথে সেই জায়গায় যাতে ফাঙ্গাস অ্যাটাক না করে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ যেখানে রৌদ্র পাচ্ছে, ভালো রৌদ্রও পাচ্ছে এবং মাটিটাকে সবসময়ের জন্য ভিজে যেমন থাকবে, সেই সাথে সাথে আপনার কিন্তু ফাঙ্গিসাইডও কিন্তু ইউজও করতে হবে। এই দেখুন এখন শীতকাল, এই শীতকালে যদি বলেন এখানে গাছের গোড়ায় ফুল কেন বা এখন, এই জায়গাগুলোকে যেমন রসালো যেমন ভাবটাকে রাখতে গেলে, ময়েশ্চার রাখতে গেলে একটা মালচিংয়ের পদ্ধতি করতে হয়। এই মালচিং আমরা কিভাবে করতে পারি, খড় দিয়ে করতে পারি, অন্য কিছু দিয়ে করতে পারি, বা আপনার এরকম ফুলের কিছু দিয়ে মালচিং করে দিলাম। তাহলে এই মালচিং করে দিলে আমার গাছের গোড়ার যে ময়েশ্চারটা সেটাকে ধরে রাখার ব্যবস্থা করে দিল। এইবারে যে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষা করতে গেলে আপনাকে এই কাজগুলোকে করতে হবে। আর সেই সাথে সাথে যদি আপনি পোকার আক্রমণ রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু আপনার ফল নষ্ট অবশ্যই হবে। ফল যখন ছোট গুটি ধরে যাচ্ছে, দরকার হলে আপনি প্লাস্টিক মেরে দিন, বা পোকা মারার জন্যে আপনি ফিলোমেন ট্র্যাপ আপনি ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনার দেখবেন ওর মধ্যে বড় বড় পোকা আপনার কিন্তু ঢুকে গেছে ওই ফিলোমেন ট্র্যাপের মধ্যে। তাহলে আপনার ওষুধ প্রয়োগ করতে হলো না, অথচ কিন্তু আপনার পোকা কিন্তু আপনার ট্র্যাপের মধ্যে পড়ে গেল, পোকা কিন্তু আপনার মারা গেল, ধরা পড়ে গেল। তাহলে এইভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু লাউ গাছকে সুরক্ষিত রাখতে পারবেন। আবার বলছি, খাওয়ার কিন্তু আপনাকে নিয়মিত আপনাকে দিতে হবে, জৈবিকভাবে যদি দেন। আবার বলছি গাছের ক্ষেত্রে যেটা হচ্ছে কলার খোসা, পাকা কলার খোসা বা পচা কলা, পাকা কলা চটকে নিয়ে সপ্তাহে অন্তত জল, কোন জল দেবেন, চাল ধোয়া জল, ভাতের মাড় আর সর্ষের খোল ভিজানো জল একসাথে মিশিয়ে গাছের গোড়ায় সপ্তাহে 1 বার করে প্রয়োগ করুন। তাহলে দেখবেন লাউ গাছের এই রকম ধরনের আশাতীত ফল কিন্তু আপনি কিন্তু পাবেন। দেখুন আমার প্রায় লাউ গাছের প্রায় অনেকগুলোই ফল কিন্তু ইতিমধ্যেই এসে গেছে। এই ইতিমধ্যে এসে গেছে, আমার কিন্তু এটা নতুন লাউ গাছ নয়,
এটা কিন্তু আমার পুরাতন লাউ গাছ, কিন্তু দেখে মনে হচ্ছে যেন নতুন লাউ গাছ। অর্থাৎ পুরাতন লাউ গাছকে এমনভাবে তাকে ট্রিটমেন্ট করা হয়েছে যে সুন্দরভাবে আবার নতুন করে একবার তার পর্ব শেষ, আবার সেই লাউ গাছে আবার করে কিন্তু সে ডগা ছেড়েছে এবং দেখতেই পাচ্ছেন একাধিক লাউ কিন্তু গাছে কিন্তু ঝুলছে। অর্থাৎ ট্রিটমেন্টের উপরেই, তার খাবার দেওয়ার উপরেই সে কিন্তু আবার পুনর্জীবন লাভ করবে এবং সে কিন্তু ফল দিতে বাধ্য হবে। তাহলে এইভাবে একটা লাউ গাছ না মেরে না কেটে পুরাতন লাউ গাছ থেকেও কিন্তু আমরা লাউ সংগ্রহ করতে পারি। যাদের পুরাতন লাউ গাছ আছে ভাবছেন এই লাউ গাছে লাউ দেবে না, কিন্তু না, ওই লাউ গাছের যে পুরাতন ডাল যেগুলো খেয়ে ফেলেছেন বা পচে গেছে বা নষ্ট হয়ে গেছে ছাঁটাই করে দিন, দেওয়ার পরে এখানে ভরপুর খাবার দিন। যে খাবারটা হচ্ছে তরল খাবার, বাড়িতে যে গাছের হরলিক্স আমি বানিয়েছি দেখেছেন, বা আপনারা বানিয়ে ফেলুন এই রকম ধরনের তরল খাবার, অর্থাৎ সর্ষের খোল, বাদাম খোল, সেই সাথে আপনার দিয়ে দিন ভাতের মাড়, চাল ধোয়া জল দিয়ে ভালো করে পচিয়ে নিন, নিয়ে ওই জলটাই হালকা করে গাছের ক্ষেত্রে প্রয়োগ করুন। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার গাছ কিন্তু সুন্দরভাবেই কিন্তু ঝলমলিয়ে কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। যে লিকলিকে গাছ, সরু গাছ ভাবছেন, সেই গাছটা কিন্তু আপনার তর কিন্তু বেড়ে উঠেছে। আবার যদি একটু রাসায়নিকভাবে যদি একটু করতে চান, এনপিকে 10-26-26 অথবা ডিএপি একটু সর্ষের খোলের সাথে মিশিয়ে দিয়ে আপনি গাছের গোড়ায় প্রয়োগ করে দিন। তাহলে কিন্তু দেখবেন আপনার গাছ কিন্তু সুন্দরভাবে কিন্তু তত্ত্বরেই কিন্তু বেড়ে উঠেছে। অর্থাৎ শুধু জৈবিক নয়, জৈবিকের সাথে সাথে নিরামিষ এবং আমিষ যেটা আমরা বলছি আমরা খাই, এই নিরামিষ খেতে খেতে এমন একটা রুচি এসে যায়, আর যদি একটু আমিষ দেওয়া হয় তাহলে কিন্তু রুচিটা কিন্তু পাল্টে যায়। সেই রকম মাটির ব্যালেন্সের ক্ষেত্রে এনপিকে ব্যালেন্স যদি 10-26-26, 15-15-15, 20-20-20 এইরকম ধরনের যদি ব্যালেন্স যদি এনপিকে যদি আপনি মাটির সাথে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু গাছের আবার যে উর্বরতা, মাটির উর্বরতা শক্তি যখন বেড়ে যায়, গাছের কিন্তু বৃদ্ধি কিন্তু বেড়ে যায়। তো এইভাবেই যদি আপনি লাউ গাছের পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু আপনার লাউ গাছ তত্তরিয়ে কিন্তু বেড়ে উঠবে এবং ফল দেবে, অবশ্যই ফল দেবে। আমার কাছে বেশ কিছু কমেন্টস এসছে, বেশ কিছু তারা মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে আমার লাউ গাছ এই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, কারণ কী খাবার প্রয়োগ করছে সেটা কিন্তু বলেননি। অর্থাৎ সেই কারণে তাদের কিন্তু সঠিক আমি উত্তর দিতে পারিনি। উত্তর দিয়েছি আমার মতো করে উত্তর দিয়েছি যে গাছটাকে সবল সুস্থ করতে গেলে যেমনভাবে দরকার ঠিক তেমনভাবেই কিন্তু তাকে উত্তরটা দেওয়া হয়ে গেছে। কেন কী খাবার প্রয়োগ করেছেন সেটা যদি বলেন তাহলে কিন্তু বলতে কিন্তু সুবিধা হয় যে আমি এই খাবার দিয়েছি বা এই ওষুধ প্রয়োগ করেছি বা এইটা দিয়েছি, কিন্তু তাতেও কিন্তু গাছের কিন্তু সেই গ্রোথ নেই আশাতীত, বা ফল পাচ্ছি না, বা ফলগুলো ড্রপ হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো যখনই মেসেজ করবেন বন্ধুদের বলবো যে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি একটুখানি লিখে দেন যে আমি এইগুলো ব্যবহার করেছি, এইগুলো দিচ্ছি, কিন্তু তাতে কাজ হচ্ছে না বা এই অসুবিধা ঘটছে, তাহলে কিন্তু কি হয়, সম্পূর্ণ রোগটাকে ধরতে কিন্তু সুবিধা হয়। যাই হোক, এইভাবে যদি লাউ গাছের পরিচর্যা করেন তাহলে একটা নতুন লাউ গাছ যেমনভাবে বসাবেন তার পরিচর্যা বললাম, একটা পুরাতন গাছের কিভাবে তার থেকে লাউ নেবেন সেটাও কিন্তু বললাম, লাউ ধরার পরে কি করবেন সেটাও কিন্তু বলে দিলাম। তাহলে এইভাবে যদি পরিচর্যা করেন আপনার বাগানে লাউ যে ঝুলবে না, আপনি কিন্তু ভাবতেই পারবেন না, লাউ কিন্তু ঝুলবেই, লাউ আপনার বাগানে হবেই, এবং লাউ দিয়ে আপনার যে নানান ধরনের যে রেসিপি সেটা কিন্তু আপনি করতে পারবেন নিঃসন্দেহে। এবং জৈবিকভাবে আবার বলছি বায়ো পটাশ ব্যবহার করুন, না হলে একদম পাতি যে জিনিস, পাকা কলা, পচা কলা এবং পাকা কলার খোসা একসাথে চাল ধোয়া জলের সাথে তার সাথে অল্প একটুখানি সর্ষের খোল, বাদাম খোল দিয়ে পচিয়ে নিন, পচিয়ে নিয়েই গাছে প্রয়োগ করতে থাকুন। সপ্তাহে একবার, 10 দিনে একবার, 15 দিনে একবার, অর্থাৎ গাছের গ্রোথ অনুযায়ী আপনি ব্যবহার করতে থাকুন। তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু বাড়তে থাকবে তত্তরিয়ে। আর বিশেষ দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। যাদের লাউ গাছের এরকম ধরনের অসুবিধা ঘটছে তারা এখনই এই কাজটাকে সেরে ফেলুন, তাহলে কিন্তু আপনার লাউ গাছ সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে, এটা আমি আশা রাখতে পারি। এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকবেন, কিন্তু সেই সাথে আমার চ্যানেলের সাথে থাকুন। নতুন যারা রয়েছেন তাদের সাবস্ক্রাইব করতে বলবো যে এই রকম ধরে নতুন নতুন কোনো টিপস পাওয়ার জন্যে। নমস্কার।